আমরা যখন শিশু, তখন তিনি পরাধীন ভারতবর্ষকে স্বাধীন দেখার প্রতিজ্ঞায় জ্বলছেন। আমরা যখন যুবক, তখন তিনি কখনো কারাগারে, কখনো রাস্তায় মিছিলে, অথবা কোনো গুপ্ত সমিতির সভায় সশস্ত্র সংগ্রামের স্বপ্ন দেখছেন। দেশ স্বাধীন হলো। তিনি আজীবন সংগ্রামী, কিন্তু এই স্বাধীনতায় তাঁর কোনো প্রত্যক্ষ ভূমিকা রইল না। আমাদের চোখের সামনে তখন জ্বলজ্বল করছে ভারতবর্ষের বিখ্যাত তারকারা, নেহেরু, প্যাটেল, আজাদ, রাজেন্দ্র প্রসাদ, রাজা গোপালচারিয়া। প্রায় বিনা যুদ্ধে দেশ স্বাধীন হলো, তবে তিনি যেরকম চেয়েছিলেন ঠিক সেভাবে নয়। দেশ 3 খণ্ড হয়ে গেল। ভারতবর্ষ নামের আর কোনো চিহ্ন রইল না। তিনি তখন সেই স্বাধীন ভারতের নাগরিক, যার পশ্চিমে নিষেধের কাঁটা, তার পূবে। তিনি ভারতবাসী, কিন্তু ভাষার দিক থেকে আমার মতোই বাঙালি। তার চোখের সামনে সোনার বাংলা ভাগ হয়ে গেল। আমাদের সর্বভারতীয় নেতারা প্রায় খুশি মনেই এই ভাগ মেনে নিলেন। দ্বিখণ্ডিত বাংলাদেশ, অথচ মুখের ভাষা একটি, তা বাংলা ভাষা। তবু এক বাংলা থেকে অন্য বাংলায় যেতে এখন পাসপোর্ট দরকার হয়, ভিসা লাগে। স্বাধীনতার গলায় কখনো কেউ কাঁটা ফুটতে দেখেছেন? হয়তো সেরকম কিছু ঘটেনি, কিন্তু তাঁর গলার ভিতর তখন থেকেই কিরকম একটা বেদনা। দেশ স্বাধীন হবার 5 বছর পর তাকে প্রশ্ন করেছিলাম, বলুন তো, এই দেশের কি ভবিষ্যৎ? গলার কাঁটাটা ততদিনে হয়তো তার সহ্য হয়ে গেছে। তিনি উত্তর দিয়েছিলেন, আমরা এখন স্বাধীন, সেদিক থেকে বলতে পারো আমাদের ভবিষ্যৎ শুভ, কেননা তা আমরা নিজেরাই নির্মাণ করব। 10 বছর পর তাকে একই প্রশ্ন করেছিলাম। তিনি উত্তর দিয়েছিলেন, আমাদের জীবনে তেমন কিছু ভালো দেখে যেতে পারবো মনে হয় না। ধনীরা আরো ধনী হচ্ছে, গরিবরা উপোস করছে। তাহলে পরিবর্তন কিছু হবেই, হয়তো আমাদের নাতি নাতনিরা সেই সুখের ভাগ পাবে। মাঝখানে আরো বহু বছর কেটে গেছে। ইচ্ছে করেই দেশের ভবিষ্যৎ নিয়ে আমাদের ভিতর আর কোনো কথা হয়নি। তবে তাঁর ভিতরে কোথাও একটা ছটফটানি আমি অনুভব করেছি, কারণ আদর্শ ও বিশ্বাসের দিক থেকে আমি ছিলাম তার খুবই কাছের। আজ হঠাৎ তাঁর সঙ্গে দেখা, আমি অসুস্থ জেনে দেখতে এসেছেন। নানা কথার ফাঁকে হঠাৎ আমার কি মনে হলো, আগের মতোই প্রশ্ন করলাম, কেমন বুঝছেন আমাদের ভবিষ্যৎ? এক মুহূর্ত না ভেবে বিনা দ্বিধায় তিনি যেন চিৎকার করেই বলে উঠলেন, কোনো ভবিষ্যৎ নেই। আমাদের নাতি নাতনিদের যেভাবে আমরা চলেছি তাতে আমি কারো সম্পর্কেই আশাবাদী নই। দেখেছেন ওরা শিশুকাল থেকে কেমন চটপটে আর বুদ্ধিমান, সবই চোখে পড়ে। কিন্তু মনে রেখো, ওদের শত্রুরাও সজাগ। আপনি কাদের কথা বলছেন? যারা গায়ের জোরে এই দেশের মালিক, আর যারা দেশটাকে আরো টুকরো টুকরো করে দিতে চায়, যারা পার্লামেন্টকে করেছে নিজের শখের জমিদারি, আর যারা মন্ত্রীদের অপদার্থতার সুযোগ নিয়ে বেবি ফুডেও ভেজাল মেশায় আর সমানে মুনাফা লোটে। আপনি বলছেন এসব দিন দিন বাড়বে, কোনো শুভ বুদ্ধির উদয় হবে না? তুমি বলছো হবে? এসব দেখে শুনেও এই যে আমরা বেঁচে আছি, এর কোনো সত্যিকারের মানে আছে? তুমি তাই বলতে চাও? তাই তো বলতে চাই। আমি 64 বছরের বৃদ্ধ,
আমার হাত ধরে ৭৫ বছরের তিনি হঠাৎ যেন কবেকার দেখা সেই যুবকটি হয়ে গেলেন। বললেন, তাই যেন হয়। আমার হিসেবে কোথাও একটা প্রকাণ্ড ভুল থেকে যাক, নিশ্চয়ই আমাদের বেঁচে থাকার একটা মানে আছে। বৃদ্ধ চলে গেলেন, কিন্তু তাঁর কথাগুলি ঘুরে ফিরেই আমার বুকের ভিতর ধাক্কা দিতে লাগলো। আমার ভাবনাগুলি একসময় নিজেদের ছাড়িয়ে, পুত্রকন্যাদের ছাড়িয়ে আমাদের নাতি নাতনিদের দিকে চলে গেল। এ কি হতে পারে? তাদের পৃথিবী হবে একটা দুষ্ট ক্ষতের মতো, যে যন্ত্রণা থেকে কোনোদিনই তাদের মুক্তি নেই। ওর হিসেবে নিশ্চয় কোথাও একটা মস্ত ভুল আছে। প্রায় চিৎকার করেই নিজেকে আমি বললাম, আমাদের পৃথিবী মানুষের পৃথিবী, আর কোথাও মানুষের শুভবুদ্ধি থেকেই যায়। এই দুঃখের দিনেরও একদিন অবসান হবে। আমাদের নরকবাসের অভিজ্ঞতায় বাঁচাবে আমাদের সন্তান সন্ততিদের, অথবা তারাও ধ্বংস হয়ে যাবে, কিন্তু সেই ধ্বংসের পরে আসবে নতুন দিন। এটাই আমার হিসেব। আর এই হিসেবই আমাকে বলল, রোগ যতই কঠিন হোক তাড়াতাড়ি সেরে ওঠ। যে আগুন এখন নিবু নিবু, তা যেভাবেই হোক জ্বালিয়ে রাখতে হবে। সেটাই হবে এখন তোদের সবচেয়ে বড় কাজ। তোরা যারা একদিন স্বপ্ন দেখেছিলি সত্যিকারের স্বাধীনতার, যেখানে মানুষ মানুষের জন্যই বেঁচে থাকে।